আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং টানা ৩ কার্যদিবস যদি আমরা একটু ধরি, এই ৩ কার্যদিবসেই কিন্তু সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে, এবং লেনদেনও চলছিল কিন্তু পতনের মধ্য দিয়েই। কিন্তু টার্নওভার যদি বলি যে সেই জায়গা থেকে টার্নওভার খুব একটা কম নেই, টার্নওভার কিন্তু একটু বেশ ভালোই রয়েছে। সূচকের পতনে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন শেষ হলেও কিন্তু টার্নওভার মোটামুটি ভালোই রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যদি দিন শেষে বলি যে দিন শেষেও কিন্তু সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ব্যাংকিং সেক্টর, এবং সবগুলো সেক্টরে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে। দিনের শুরুতে কিছুটা পজিটিভ ছিল ইন্স্যুরেন্স সেক্টর, কিন্তু দিন শেষে আমরা দেখেছি যে সবগুলো সেক্টর নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে, এবং টার্নওভারও কিছুটা ভালোই রয়েছে। আমরা যদি একটু সূচকের অবস্থান দেখি, যে ডিএসসির প্রধান সূচকটি দিন শেষে দেখা যাচ্ছে যে ৫৪ পয়েন্টের মতো কমে লেনদেন শেষ করেছে। সেখানে আমরা এই সূচকটির অবস্থান দেখতে পাচ্ছি, যদিও এখানে হয়তো টেকনিক্যাল কারণে কিছু একটা ভুল দেখা যাচ্ছে, যে ৫,১৭৮ পয়েন্ট এই সূচকের অবস্থান ছিল দিনের শেষ ভাগে, এবং ৪০ পয়েন্টের মতো কম ছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি দর হারানোর সংখ্যাটাই বেশি রয়েছে, দর হারিয়েছে ২৬৭টি প্রতিষ্ঠানের, দর বাড়ার সংখ্যাটা দেখতে পাচ্ছেন ৮২টি, এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৩৯টি। এবং টার্নওভার একটু যদি দেখে নেই যে লেনদেনের পরিমাণ কেমন ছিল, ৬৮৫ কোটি টাকা। তো সেখানে সেই জায়গা থেকে যে ৭০০ কোটি টাকার কাছাকাছি কিন্তু লেনদেন হয়েছে। তো লেনদেনের গতি কিন্তু বেশ ভালোই রয়েছে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হলেও। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত। জি, টানা ৩ কার্যদিবস আসলে এই যে শেয়ার বাজারের পতন, অর্থাৎ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে। কিন্তু আরেকটা বিষয় যদি একটু আমরা বলি, উল্লেখ করি, যে সেখানে কিন্তু টার্নওভার কিন্তু খুব একটা খারাপ নেই, টার্নওভার কিন্তু বেশ ভালোই ছিল। আর আমি আপনার এই জায়গাটাতে একটু যুক্ত করতে চাচ্ছি, যেখানে মার্চেই কিন্তু সূচক কমেছে ২৫৯ পয়েন্টের মতো, যেখানে এরকম রেকর্ডও আছে একদিনে ১৩৮ পয়েন্ট কমেছে। তো আসলে এই বাজারের গতিটা কোন দিকে যাচ্ছে? আসলে আমরা বরাবরই জানি এবং বলিও যে আমাদের যে পুঁজিবাজার, এটা শুধু আমাদের দেশে না, পৃথিবীব্যাপী এটা খুব সেনসিটিভ। এই পুঁজিবাজারের সেনসিটিভিটি আসলে ডিপেন্ড করে অনেক কিছু ফ্যাক্টরের উপরে। আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যে যে ইরানের উপরে মার্কিন আগ্রাসন হামলা যেটা হয়েছে, সেই হামলা পরবর্তীতে আমাদের যে তেলের বাজার, এই বাজারটা অস্থির হয়েছে। এবং জানেন যে তেল সম্পর্কিত বিষয়ে দেশের অনেক কিছু জড়িত, দেশের কৃষি যেমন জড়িত, শিল্প ঠিক একইভাবে জড়িত। তো এই বিষয়গুলো যারা পুঁজিবারে বিনিয়োগ করেন তারা মাথায় নিয়েছেন, রেখেছেন। তাদের এই আশঙ্কা যে এই তেলের সংকট যদি হয়, তাহলে সেটাতে আমাদের দেশের শিল্প কলকারখানা বা ব্যবসা বাণিজ্য, ওভারঅল অর্থনীতির উপরে একটা বিরূপ প্রভাব ফেলবে। সেই প্রভাবে আগ্রহ সতর্কতায় যারা অতি সতর্ক বিনিয়োগকারী, তারা পুঁজিবাজারে তাদের শেয়ারগুলো বিক্রি করে কিছুটা নগদ হাতে নিয়ে বসে থাকার একটা পলিসি নিয়েছেন। আবার যারা বুঝতেছেন যে এই পুঁজিবাজারটা সামনে খুব ভালো দিন আসবে, তারা কিন্তু সচেতনভাবে খুব ভালো ভালো শেয়ার বা যেসব শেয়ারের সামনে মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই রকম শেয়ার তারা ক্রয় করছেন। যার কারণে আমরা যেটা দেখছি যে এই ঈদের ছুটির আগে এবং ঈদের ছুটির পরে সূচকের মারাত্মক পতন হওয়ার সত্ত্বেও টার্নওভার যেটা, সেটা পতনের সাথে ঠিক সামঞ্জস্যপূর্ণ না। অর্থাৎ সূচকের পতন হচ্ছে কিন্তু টার্নওভারটা মোটামুটি আশাব্যঞ্জক। অর্থাৎ একটা শ্রেণী ঠিকই এই শেয়ার ক্রয় করছেন, ক্রেতা নেই মার্কেটে তা না, কিন্তু একটা শ্রেণী তারা লসে হোক আর কম দাম মূল্যে হোক তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছেন। সো ক্রয় বিক্রয়টা ভালো হচ্ছে, বিক্রয়ের চাপটা কম্পারেটিভলি বেশি থাকায় এবং কম মূল্যে বিক্রয় করার টেন্ডেন্সি থাকায় সূচকের পতনটা হচ্ছে। এটাই হলো বর্তমান মার্কেটের ট্রেন্ড। এই যে আপনি বলছেন যে আসলে একটা শ্রেণী আসলে তারা তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছে, মানুষ কখন এই যে ভরসার জায়গাটা আসলে কখন মানুষ এটা হারিয়ে ফেলে, যে এই বাজারের উপর ভরসা না পেয়েই কিন্তু অনেকে যে শেয়ার বিক্রি করে দিচ্ছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আসলে আমরা এরকমও রেকর্ড দেখেছি যে বিও অ্যাকাউন্টও বন্ধ করে ফেলেছে, এরকম রেকর্ডও কিন্তু অনেক আছে। তো এই যে আস্থাটা আসলে কেন ফিরছে না এই বাজারের প্রতি? আসলে বাজারে বিনিয়োগকারী কিন্তু দু ধরনেরই আছে। যারা একটা গ্রুপ আছে যারা মানে রিস্কটা খুব বেশি নিতে চায় না, আর একটা গ্রুপ আছে রিস্ক একটু বেশি নিতে চাই। আপনি জানেন যে রিস্কের সাথে প্রফিটের একটা বিরাট সম্পর্ক আছে, আবার রিস্কের সাথে লসেরও ঠিক একইভাবে সম্পর্ক। বেশি রিস্ক তো বেশি গেইনের যেমন চান্স, বেশি লসেরও চান্স। তো পুঁজিবাজারে যেসব বিনিয়োগকারী অতিমাত্রায় সতর্ক,
তারা কিন্তু পুঁজিবাজারের যে কোনো ধরনের আশঙ্কা দেখা দিলেই তারা একটু সেফ জোনে চলে যায়। এবং আপনি খেয়াল করবেন 2010 সাল পরবর্তীতে আমাদের যে মার্কেট, এই মার্কেটে আসলে বারবার পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী তারা বেশ ভালো অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো অতি সতর্ক বিনিয়োগকারীর সংখ্যা সেই রেসপেক্টে বেড়েছে, রিস্ক নেয় বিনিয়োগকারীর সংখ্যা কম্পারেটিভলি দিনে দিনে কমে এসছে। সো যারা অতিমাত্রায় সতর্ক হয়ে পুঁজিবাজারে ব্যবসা করেন বা পুঁজিবাজারে বিনিয়োগ করেন, তারা এই বৈশ্বিক অর্থনীতির যে অস্থিরতা, এই অস্থিরতাটাকে মাথায় নিয়েই তারা তাদের শেয়ার গুলো বিক্রি করে দিচ্ছেন, মার্কেট থেকে আপাতত নিজেদের কার্যক্রম কিছুটা হাত গুটিয়ে নিচ্ছেন। আর যারা একটু অতিমাত্রায় রিস্ক গ্রহণকারী তারা সেই সুযোগটা নিচ্ছেন যে এই কম দামের এই শেয়ার গুলো তারা কিনে নিচ্ছেন। নতুন একটা রাজনৈতিক সরকার এখন ক্ষমতায় এসছে, এই সরকারের কার্যক্রমে তারা আশাবাদী হচ্ছেন যে সামনে পুঁজিবাজার ভালো দিন দেখবে। সো তারা বিনিয়োগ করে বিনিয়োগে তাদের ভবিষ্যতের জন্য মুনাফার একটা সম্ভাবনা তারা তৈরি করছেন। আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে গতকালকে একটা নিউজ ছিল, সেটা হচ্ছে যে কিছু প্রতিষ্ঠানের আসলে তথ্যগত হিসেব কিছু গরমিল ছিল, সেটা আইপিও রিলেটেড। এটা দীর্ঘ প্রায় 2 বছর ধরে কিন্তু পুঁজিবাজারে আসলে কোনো আইপিও আসছে না। সেখানে যে প্রতিষ্ঠানগুলো আসছে সেটাও হচ্ছে তথ্যগত বেশ কিছু হচ্ছে ভুল ছিল বা সেটা নিয়ে শঙ্কা ছিল। বিএসসিসির এটা তদন্ত কমিটিও হয়েছে, বিএসসিসি এটা নিয়ে হচ্ছে আলাদাভাবে চিন্তা করছে। তো এই যে এই বিষয়গুলো কেমন হচ্ছে, যেখানে আইপিওই আসছে না সেখানে এই যে আইপিও রিলেটেড ইস্যুগুলো, একটা আইপিও যখন পুঁজিবাজারে আসবে তখন তার বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, সেই জায়গাগুলো আমরা কেন দেখি না? খুবই সুন্দর একটা প্রসঙ্গ আপনি বলেছেন। আসলে অতীতে আমরা দেখেছি আমাদের পুঁজিবাজারে আইপিও যে নানা রকম কার্যক্রমের মাধ্যমে এসছে, অনেকগুলো পদ্ধতি চেঞ্জ হয়েছে বা পদ্ধতির অবতারণা হয়েছে, সেগুলোতে যেসব কারসাজি করে পুঁজিবাজারে শেয়ারের মূল্য বৃদ্ধি হয়েছে বা বেশি মূল্যে শেয়ার বিক্রি করেছে একটা শ্রেণী পুঁজিবাজার থেকে, সেই টাকাটা নিয়ে তারা তাদের পার্সোনালি বেনিফিটেড হওয়ার চেষ্টা করেছেন। সেখানে কিন্তু আমাদের যারা আমরা পেপার পত্রিকায় দেখেছি এবং পরবর্তীতে সেটা কিছুটা প্রমাণিতও হয়েছে যে যারা নিয়ন্ত্রক সংস্থা আছে তাদেরও কিছু ইন্ধন ছিল, এখানে সরকারি বড় বড় কর্মকর্তা বা অন্যান্য সংস্থারও ইন্ধন ছিল। তো সার্বিকভাবে একটা সমষ্টিগত গোষ্ঠী এই আইপিওটাকে নষ্ট করেছে এবং আইপিওতে এই নষ্ট হওয়ার পিছনে খারাপ তথ্য দিয়ে আসার পিছনে অনেকেরই ভূমিকা আছে। সো এই ভূমিকাটাতে যখন তাদেরকে যথেষ্ট শাস্তি দেওয়া যায়নি বা শাস্তি হয়নি, তো সেই কার্যক্রমটা কিন্তু বন্ধ করা যায়নি, যার কারণে আইপিও নিয়ে যে দুর্নামটা, সেই দুর্নামটা মার্কেটে রয়েই গেছে। এক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থা বা সরকার তাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে যে যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করে আইপিওর মাধ্যমে বাজারে এসে বাজারটাকে ধ্বংস করেছে, বিনিয়োগকারীদেরকে ধ্বংস করেছে যারা, তাদের যথাযথ শাস্তির আওতায় আনতে হবে। এই শাস্তির আওতায় আনাটা নিশ্চিত করতে পারলে দেন আইপিওর অবস্থাটা আবারও ভালো হবে এবং আইপিও পুঁজিবাজারের প্রাণ, পুঁজিবাজারে নতুন শেয়ার আসবে, পুঁজিবাজারের গভীরতা বাড়বে, এটাই প্রত্যাশা। সো আইপিওর ব্যাপারে নজর দেওয়া সবারই দরকার। আচ্ছা, এই জায়গাটাতে আসলে অডিট কমিটির দায় কতটা বা কমিশনেরই বা দায় কতটা এই জায়গাটাতে, যখন হচ্ছে একটা নতুন আইপিও আসে সেক্ষেত্রে সেই অনেকে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা বলেন যে আইপিও বাণিজ্য বলেন, তো আসলে এই যে আইপিও বাণিজ্য কথাটা যখন আইপিওর সাথে আসে, তো এই দায়টা আসলে কাদের? অডিট কমিটির নাকি হচ্ছে কমিশনেরও হচ্ছে কিছুটা দায় থাকে? জি, বিষয়টা আপনাকে স্পষ্ট করি। অডিট কমিটি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো একটা প্রতিষ্ঠানে তাদের বোর্ড অডিট কমিটি থাকে, এইটা মূলত একটা অডিট কমিটি। বাজারে যে আইপিও আসে, আইপিও আসার আগে যে ফিনান্সিয়াল ডাটার উপর বেস করে বাজারে আইপিও গুলো আসে, এই ফিনান্সিয়াল ডাটাটা তৈরি করেন প্রতিষ্ঠান তৈরি করার পরে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ যারা বোর্ড বা কমিটি গুলো আছে তারা সেগুলো দেখভাল করে এটা অডিটরের কাছে দেন, অডিটর সেটা পরীক্ষা করেন। এই ক্ষেত্রে খুব স্পষ্টভাবে জানানো দরকার যারা অডিট করেন তারা কিন্তু 100% সমস্ত তথ্য চেক করে অডিট করতে পারেন না কখনোই, তারা টেস্ট বেসিসে চেক করে করেন। তাদের এইটার ক্ষেত্রে কিছু প্রসিডিউর আছে, তারা যদি সেই প্রসিডিউরটা যথাযথভাবে না পালন করে অডিটে কোনো রকম গাফিলতি করে থাকেন তাহলে তারাও অবশ্যই এক্ষেত্রে দায়ী। তারপরে এই অডিটটা হওয়ার পরে অডিট রিপোর্টের যে ডাটাটা হয় সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে জমা পড়ে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও সেটা যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে তারপরে আইপিওর অনুমোদন দেন। আইপিওর অনুমোদন হওয়ার পরে সেটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা আবার যাচাই বাছাই করে সেখানে লিস্টিং কার্যক্রম করেন। সো এখানে অনেকগুলো সংস্থা জড়িত, যদি দোষ থেকে থাকে তাহলে কারোর একক দোষ না, সমষ্টিগতভাবে সবাই দায়ী, কেউ কম কেউ বেশি। আইপিও আসলে প্রি আইপিও সংস্কারটা কেমন হওয়া উচিত? প্রি আইপিও যে সংস্কারটা সেটা কেমন হওয়া উচিত? আসলে প্রি আইপিও ম্যাটারটা যেটা, যে শেয়ার মার্কেটে আসার আগেই আপনি তো শেয়ার অন্যদের কাছে যাদের কাছে বিক্রি করছেন তাদের কাছে তথ্য দিচ্ছেন, তারা এমনটা যদি
নিশ্চিত হতে পারে যে আমি এখন বিনিয়োগ করতেছি, এরপরে বাজারে শেয়ার আসলে আমি আমার শেয়ারটা বিক্রি করে দিয়ে বেরিয়ে এসে আমার লাভটা নিয়ে চলে আসবো, আমার বাজারে আর সংশ্লিষ্টতা থাকবে না, তাহলে সেক্ষেত্রে প্রি আইপিওতে কারসাজির ম্যাটারটা থাকবে। আর প্রি আইপিওতে যারা বিনিয়োগ করেন তারা যদি মনে করেন আমরা কোম্পানির সাথে সংশ্লিষ্ট থাকবো, কোম্পানির উন্নয়নে ভূমিকা রাখবো, তাহলে তারা জেনে শুনে বুঝেই বিনিয়োগ করবেন, শেয়ার বিক্রি থেকে লাভের কথাটা তারা চিন্তা করবেন না। সো প্রি আইপিওর একটা ম্যাটার আছে যে প্রি আইপিওটা অনেকটা স্পন্সরের মতো, তারা কোম্পানির গঠনে ভূমিকা যারা রাখেন স্পন্সররা, তারা যেমন ভাবে কোম্পানিতে বিনিয়োগ করেন প্রি আইপিওতে একইভাবে বিনিয়োগ করেন। কিন্তু আমাদের দেশে অতীতে প্রি আইপিও যেটা হয়েছে, তারা শেয়ার বিক্রি করে লাভ ঘরে তুলবেন সেই কথা চিন্তা করেই তারা প্রি আইপিওতে গিয়েছেন, কোম্পানির সাথে সংশ্লিষ্ট থাকার উদ্দেশ্যে না। সো আইপিওর যে টোটাল কারসাজি এর সাথে তারাও পরোক্ষভাবে জড়িত। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ জি, আপনাকে। আপনাকে। ওকে, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি এর সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।